একবার ভাবুন তো, একটা প্রাইভেট কোম্পানি এতটাই শক্তিশালী আর লাগাম ছাড়া হয়ে গেল যে একটা দেশের সরকারকে তাকে সামলানোর জন্য আইন বানাতে হলো। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। আজ আমরা ১৭৭৩ সালে সেই বিখ্যাত রেগুলেটিং অ্যাক্টের কথাই বলবো, যে আইনটা শুধু একটা কোম্পানিকে কন্ট্রোল করেনি, বরং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত গেঁথে দিয়েছিল। তো চলুন এই ইতিহাসের গভীরে যাওয়া যাক। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা সংকট তৈরি হলো, পার্লামেন্ট কেন আর কিভাবে হস্তক্ষেপ করল, আর সবশেষে এত ভুল ত্রুটি থাকা সত্ত্বেও এই একটা আইন কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো গল্পটা শুরু হচ্ছে ১৭৭৩ সালেরও আগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন শুধু একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, একদম একটা ছোটখাটো দেশের মতোই ক্ষমতা চালাত। কিন্তু সমস্যাটা হলো, এই বিশাল ক্ষমতার অধিকারী কোম্পানিটা ভেতর থেকে একদম ফাঁপা হয়ে যাচ্ছিল। সে সময়ের বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কিন্তু অনেক আগেই এ ব্যাপারে সতর্ক করেছিলেন। তার কথাটা খুব সহজ ছিল। যখন একটা কোম্পানির কর্তারাই কোম্পানির ভালোর চেয়ে নিজের পকেট ভরতে বেশি ব্যস্ত থাকে, তখন সেখানে দুর্নীতি আর অব্যবস্থাপনা তো হবেই। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে একদম তাই ঘটছিল। এই ছবিটা দেখলেই কিন্তু মূল সমস্যাটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে কোম্পানির শেয়ার হোল্ডাররা, যারা শুধু বেশি বেশি লাভ চাইত, আর অন্যদিকে ভারতে থাকা কোম্পানির কর্মকর্তারা, যারা কোম্পানির কাজের নামে নিজেদের ব্যক্তিগত ব্যবসা করে টাকা কামাতে ব্যস্ত ছিল। এই দুয়ের টানাপোড়েনে কোম্পানির আসল স্বার্থটাই হারিয়ে গিয়েছিল। আর এর ফল যা হওয়ার তাই হল ব্যাপক দুর্নীতি, কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবসা, আর তার উপর ১৭৭০ সালের সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ। সব মিলিয়ে কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। অবস্থা এতটাই খারাপ ছিল যে কোম্পানিকে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের কাছেই টাকা ধার চাইতে হয়। মানে অদ্ভুত ব্যাপার হলো, একদিকে কোম্পানির রাজনৈতিক ক্ষমতা কিন্তু বাড়ছিল, তারা যুদ্ধ করছিল, রাজ্য দখল করছিল, কিন্তু অন্যদিকে তাদের ক্যাশ বক্স একদম খালি হয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পারল যে এবার হস্তক্ষেপ করতেই হবে। আর এই সংকট সামলাতেই ব্রিটিশ পার্লামেন্ট এমন একটা পদক্ষেপ নিল যা এর আগে কখনো ঘটেনি। তারা পাস করল রেগুলেটিং অ্যাক্ট। চলুন এবার দেখি এই আইনটা আসলে কী ছিল। সহজ কথায় এটাই ছিল কোম্পানির লাগাম টেনে ধরার প্রথম সরকারি চেষ্টা। মানে কোম্পানির স্বাধীনভাবে যা খুশি তাই করার দিন কিন্তু এখানেই শেষ হতে শুরু করল। তো এই আইনের সবচেয়ে বড় লক্ষ্য কী ছিল? লক্ষ্য ছিল একটাই, ভারতে কোম্পানির ছড়ানো ছিটানো শাসন ব্যবস্থাকে একটা ছাতার নিচে আনা, মানে একটা কেন্দ্রীয় কমান্ড তৈরি করা। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, আইনের আগে কি ছিল? বাংলা, বোম্বে, মাদ্রাস, এই তিনটা প্রেসিডেন্সি ছিল একদম স্বাধীন, একে অপরের থেকে আলাদা। কিন্তু অ্যাক্ট আসার পর পুরো সিস্টেমটাই বদলে গেল। ক্ষমতা চলে এলো বাংলার হাতে, আর বোম্বে আর মাদ্রাসকে বাংলার অধীনে কাজ করতে বলা হলো। আর এই নতুন সিস্টেমের মাথায় বসানো হলো একটা নতুন পদ, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই পদে বসেন। উদ্দেশ্য ছিল পরিষ্কার, একজনই হবেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যিনি পুরো বিষয়টা দেখবেন। কিন্তু একটা কিন্তু ছিল। গভর্নর জেনারেল কিন্তু একচ্ছ ক্ষমতার মালিক ছিলেন না। তাকে সাহায্য করার জন্য, বা বলা ভালো কন্ট্রোল করার জন্য, ৪ জনের একটা কাউন্সিলও তৈরি করা হয়। আর যে কোনো সিদ্ধান্ত নিতে হতো মেজরিটি ভোটের ভিত্তিতে। এখানেই কিন্তু একটা বড় সমস্যার বীজ বোনা হয়েছিল। ক্ষমতা তো এক জায়গায় আনা হলো, কিন্তু যে দুর্নীতির জন্য এত কিছু, তার কি হবে? হ্যাঁ, আইনটা সরাসরি সেই দুর্নীতির গোড়াতেই ঘা দিয়েছিল। আসলে তখন একটা রীতি হয়ে গিয়েছিল। কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত ব্যবসা চালাত, স্থানীয় শাসকদের থেকে যখন তখন ঘুষ নিত, আর দামি দামি উপহার তো ছিলই। এসব করে তারা ব্যক্তিগতভাবে ফুলে ফেপে উঠছিল। রেগুলেটিং অ্যাক্ট এসে এক কলমের খোঁচায় এই সব কিছুকে বেআইনি ঘোষণা করে দিল। মানে ব্যক্তিগত ব্যবসা, ঘুষ, উপহার সব কঠোরভাবে নিষিদ্ধ। এখন প্রশ্ন হল, এই নতুন নিয়মগুলো মানা হচ্ছে কিনা তা দেখবে কে? এর জন্যেই কলকাতায় তৈরি করা হলো একটা সুপ্রিম কোর্ট। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল, কারণ এর মাধ্যমে ভারতে প্রথমবার ব্রিটিশ ধাঁচের একটা আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা চালু হলো। সবই তো বেশ ভালো শোনাচ্ছে, তাই না? একটা দারুণ সমাধান। কিন্তু বাস্তবে এই সমাধানটা নিজেই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অনেকগুলো ফাঁক ফোকর ছিল এর মধ্যে। মনে আছে, একটু আগে কাউন্সিলের কথা বলেছিলাম? এখানেই ছিল আইনের সবচেয়ে বড় গলত। গভর্নর জেনারেলকে বানানো হলো বস, কিন্তু তাকে কোনো ভেটো পাওয়ার দেওয়া হলো না। মানে তার কাউন্সিলের সদস্যরা যদি তার বিরুদ্ধে ভোট দিত, তাহলে তার সিদ্ধান্ত বাতিল হয়ে যেত। তিনি কার্যত ক্ষমতাহীন হয়ে পড়তেন। শুধু তাই নয়, আরও সমস্যা ছিল।
যেমন নতুন সুপ্রিম কোর্টের ক্ষমতা ঠিক কতটা আর গভর্নর জেনারেলের ক্ষমতাই বা কতটা, এই নিয়ে একটা বিরাট ধোঁয়াশা তৈরি হলো। দুজনের মধ্যে প্রায় ক্ষমতার লড়াই লেগে যেত। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ব্যবস্থায় সাধারণ ভারতীয়দের ভালো মন্দের কথা ভাবার মতো কেউ ছিল না। এইসব ভুল ত্রুটির কারণেই কিন্তু ব্রিটিশ পার্লামেন্টকে আবারও হস্তক্ষেপ করতে হয়। এই টাইমলাইনটা দেখুন, রেগুলেটিং অ্যাক্টের কয়েক বছরের মধ্যেই ১৭৮১ আর ১৭৮৪ সালে আরও নতুন আইন আনতে হয়। আসলে প্রত্যেকটা নতুন আইন কোম্পানির ওপর সরকারি নিয়ন্ত্রণকে আরও বেশি করে শক্ত করছিল। তো এত ভুল, এত সমস্যা, তবুও কেন আমরা ১৭৭৩ সালের এই আইনটা নিয়ে এত কথা বলছি? এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? কারণ এই আইনটা ছিল একটা মাইলফলক। এই চার্টটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে ব্যাপারটা। দেখুন কিভাবে কোম্পানির ফোকাস ধীরে ধীরে বাণিজ্য থেকে সরে গিয়ে শাসন আর রাজনীতিক নিয়ন্ত্রণের দিকে চলে যাচ্ছে। এক কথায় বণিক থেকে শাসক হয়ে ওঠার পথে এটাই ছিল প্রথম সরকারি সিলমোহর। একদম, তাই রেগুলেটিং অ্যাক্টকে বলা হয় সেই প্রথম পদক্ষেপ যা কোম্পানির রাজনৈতিক পরিচয়কে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছিল। আর এখান থেকেই ভারতের সরাসরি ব্রিটিশ শাসনের প্রায় ১০০ বছরের লম্বা যাত্রা শুরু হয়েছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই রেগুলেটিং অ্যাক্ট কি আসলেই কোম্পানিকে শুধরানোর একটা সৎ চেষ্টা ছিল, নাকি এটা ছিল একটা গোটা উপমহাদেশকে আইনি পথে দখল করার একটা নিখুঁত পরিকল্পনা? ভাবনার ভারটা আপনাদের উপরই রইল।